আলোচনার জন্য আমাদের সাথে তিনজন অতিথি উপস্থিত হয়েছেন। তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব এস এম জাহাঙ্গীর হোসেন, বিএনপি দলীয় সংসদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন ডাক্তার সাজিদুল হক রুবেল, সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব ডক্টর শিব্বির আহমেদ, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে আলোচনায় স্বাগত। আলোচনা শুরু করতে চাই সবশেষ যেই আসলে ঘটনাগুলো বেশি আলোচিত হচ্ছে সেটি দিয়ে, এরপরে দিনের আরো আলোচিত ঘটনাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। শুরুতে একটু রদবদল প্রসঙ্গে জানতে চাই এস এম জাহাঙ্গীর হোসেন, একটু আপনাকে দিই। আসলে সবশেষ কিছুক্ষণ আগের খবর যে 9 জন সচিবের চুক্তি বাতিল করা হয়েছে, যারা চুক্তিভিত্তিক নিয়োগে ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী কার্যালয়ের 3 সচিব বদলি, 122 জন নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনীর শীর্ষ পদে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি গিয়ে পদত্যাগ করলেন, যদিও তাকে বদলির প্রসঙ্গ আসেনি, বা যেহেতু সেটি আসলে তার জন্য প্রযোজ্য নয়। মানে সব ক্ষেত্রে যে এতটা রদবদল, মানে নিজেদের লোক কেন দরকার সব ক্ষেত্রে প্রশাসনের? এরা সবাই অযোগ্য, তাও তো নিশ্চয়ই নয়। ধন্যবাদ আপনাকে। একটি নির্বাচনের পরে এই ধরনের ঘটনা, এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া আমি নিজে মনে করি। কারণ আপনি অতীতে যে নির্বাচনগুলো দেখেছেন, প্রতিটা সাধারণ নির্বাচন যখন হয়েছে, তার পরবর্তী যে সরকার এসেছে, সরকার অনেকগুলো পরিবর্তন করেছে, কিন্তু এবার প্রক্রিয়াটা একটু ভিন্ন। আপনি দেখেন এই 17 বছর যারা এই দেশে রাজনীতি করেছে, যা ফেসিবাদী তকমা নিয়ে যারা দেশের রাষ্ট্র পরিচালনা করেছে, তারা এই সমস্ত প্রশাসনগুলো কীভাবে সাজিয়েছে, একদম লাস্ট একদম ইয়ার থেকে আপনার পিয়ন থেকে শুরু করে টপ পোস্ট পর্যন্ত কিন্তু সেই একই দ্বারা চলেছে। তো সেইভাবে তারা তাদের পছন্দ মতো মানুষগুলোকে বসিয়েছে। 17 বছরের কতগুলো নিয়োগ হয়েছে, সেই নিয়োগগুলো কীভাবে হয়েছে, তো সেই দিকে যদি আমরা বিবেচনা করি, তাহলে স্বাভাবিক কারণেই যে ফেসিবাদরা পালিয়ে গিয়েছে, কিন্তু আমরা এই যে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন, তাদের তো কোনো পরিবর্তন হয় নাই। তো অন্তর্বর্তী সরকারও তো ব্যাপক পরিবর্তন করেছে। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তন করলেও কিন্তু কথা হলো যে তখনও দেখছেন পরিবর্তন করলেও তার পরিমাণটা কী ছিল। এবং এখানে বাংলাদেশের যতগুলো সরকারি কর্মকর্তা আছে, সবগুলোই তো এই সমস্ত দোষে দুষ্ট। তারপরেও রাষ্ট্র একবারে সবগুলোকে ফেলে দেয়নি। রাষ্ট্র চালাতে হবে, সরকার চালাতে হবে, যার কারণে তারা রেখেছিল বা আছে। এখন ধরুন অন্তর্বর্তীকালীন সরকার যারা ছিল, তারা এক বিবেচনা করে তাদেরকে রেখেছে। পরবর্তীতে একটা নির্বাচিত সরকার যখন এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার আর নির্বাচিত সরকার, সে ব্যবধানটাও তো আছে, সে পার্থক্যটাও তো আছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার, একটা নির্বাচিত সরকার এক না। কাজেই অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়বদ্ধতা অনেক অংশে কম থাকে, কিন্তু একটা নির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে অনেক বেশি জনগণের কাছে। এবং সেই জনগণের প্রত্যাশা যদি পূরণ করতে হয়, তাহলে তাদের কিছু কর্মকাণ্ড হাতে নিতে হয়, কিছু কাজ তাদের করতে হয়। সেই কাজের অংশ হিসাবে কিন্তু এই পরিবর্তন, এবং এই পরিবর্তন জনগণের প্রত্যাশিত। জনগণ যেটা চায় সেটা একটা নির্বাচিত সরকার করে। কাজেই জনগণের নবস বুঝে কিন্তু নির্বাচিত সরকার কাজ করে। তা আমি মনে করি যে এই যে পরিবর্তন, এটা একটা স্বাভাবিক পরিবর্তন। কারণ তাদেরকে বসিয়ে রেখে, অর্থাৎ ফেসিবাদী আমলে যারা নিয়োগ পেয়েছে বা তাদের একাট্টা হয়ে তাদের পক্ষে যারা কাজ করেছে, তাদেরকে দিয়ে কিন্তু একটি অন্য বিরোধী যে সরকার এসেছে, আমি বিরোধী বলবো এই কারণে, কারণ ফেসিবাদরা এই দেশের সকলের বিরুদ্ধে ছিল। তো সেই তাদের আমলে নেওয়া এবং তাদের পদোন্নতি পাওয়া বা তাদের পারপাস সার্ভ করা যে গোষ্ঠীটা, যে মানুষগুলো, তারা কিন্তু এই সরকারকে সেভাবে সহযোগিতা করবে না। আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু সেভাবে সহযোগিতা পায়নি। আপনি যদি পুলিশ প্রশাসনের কথা বলেন, আপনি যদি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলেন, আপনারা দেখেছেন তো যে এই দেশে এই দেশে 5ই আগস্টের পরে 3 দিন এখানে কোনো রাষ্ট্রের কোনো অভিভাবক ছিল না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল না, কিন্তু জনগণ ঐক্যবদ্ধ ছিল। সেই জন্য ওই সময়টায় কোনো সমস্যা হয়নি। আপনি দেখেন এই 17 বছর যে সমস্ত মানুষগুলো নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কাদের দ্বারা হয়েছে? এই লোকগুলোর দ্বারা হয়েছে, এই লোকগুলোই করেছে। কিন্তু বিএনপি এখন যাদের রদবদল বা বদলি করেছে, তাদের অনেকে অন্তর্বর্তী সরকারের নিয়োগ, তাদেরকেও তো বাতিল করছে। তার মানে কি অন্তর্বর্তী সরকারের ফ্যাসিবাদের সেই পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছে? এখন সেই ক্ষেত্রে হয়তো দেখা গেল যে কিছু যোগ্যতার ভিত্তিতে সেখানে যোগ্যতার মাপকাঠি আসতে পারে। হয়তো যোগ্যতার ভিত্তিতে তারা সেই থাকার জায়গার যোগ্য না, সেই কারণে হয়তো তাদের পরিবর্তন করেছে। আপনি ধরেন আমি তো প্রথমেই কিন্তু বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টিভঙ্গি একটা, আর একটি রাজনীতির সরকার, একটি নির্বাচিত সরকারের দৃষ্টিভঙ্গি অন্যটা। রাজনীতির সরকার বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের কাজ করতে হয়। দেখা গেল যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে অযোগ্য, সে একটি রাজনৈতিক সরকারের কাছে সে যোগ্য। আবার রাজনৈতিক সরকারের কাছে যে অযোগ্য, সে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যোগ্য হতে পারে। আমি সেই জন্য বলছি, এখন এই রাষ্ট্রের যে পরিবর্তনগুলো এসেছে, আমি মনে করি সেটা জনগণের কল্যাণের দিকে তাকিয়েছে, পরিবর্তন করেছে। এবং একটি নতুন সরকার কিভাবে তাদের পথ পরিচালিত করবে, কিভাবে তাদের পথ চলাটা মসৃণ হবে, সেই ক্ষেত্রে তাদের সেই বিবেচনায় রেখেই এই সমস্ত পরিবর্তন এসেছে বলে আমি মনে করি। স্বাভাবিক কারণেই এখন নতুন রাষ্ট্র, নতুন প্রধানমন্ত্রী, নতুন সরকার, সেই নতুন সরকারকে
একটি মসৃণ পথ যদি না চলে তাহলে স্বাভাবিক কারণে জনগণের কাছে তার প্রশ্নবিদ্ধ হবে। জনগণের যে কল্যাণের জন্য যে নির্বাচিত করেছে সেই কল্যাণের জায়গাটা হয়তো সেখানে অকল্যাণ হবে, যার কারণে হচ্ছে এইসব পরিবর্তনগুলো এসেছে। আমি মনে করি নিশ্চয়ই সরকারের আছে, সেটা সেই অধিকার সরকারের আছে। এখন এখানে যোগ্যতার প্রশ্নটা দেখবে, আপনি যেটা বলছেন আমি বারবার বলছি যে যোগ্যতার জায়গাটাও কিন্তু সেটা মাপকাঠির ব্যাপার। আপনার কাছে একজন একভাবে যোগ্য, আমার কাছে একজন আরেকভাবে যোগ্য, এখানে আমাদের আরো আলোচক যারা আছেন সাজুল হক ভাইয়ের কাছে একজন যোগ্য অন্যভাবে যোগ্য, শিবির ভাইয়ের কাছে আরেকজন যোগ্য হতে পারে। কিন্তু একই ব্যক্তি কিন্তু যদি সে প্রপারলি যোগ্য হয় সবার কাছে হবে, কিন্তু আমরা কিন্তু সবাই সেভাবে যোগ্যতার মাপকাঠিতে আমরা থাকি না বা রাখি না। বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে একজন মানুষ যোগ্য অযোগ্যতার বিচার বিশ্লেষণে আসে, দৃষ্টিভঙ্গি আসতে পারে। দৃষ্টিভঙ্গি আসতে পারে। সেই জন্য আসছি ডক্টর শিবির আহমেদ, আপনার কাছ থেকে জানতে চাই যে এই রদবদলের কথা বলছিলাম এবং এই যে 112 জন নির্বাচন কর্মকর্তা বদলি হলো, এখন যে বিরোধী দল হচ্ছে জামাতের এবং অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগের ক্ষেত্রে বা যেটি বলা হয় বিএনপির প্রভাবেও নিয়োগ হয়েছে, জামাতের প্রভাবেও নিয়োগ হয়েছে, এমনটি গুজব আছে বা আলোচনা আছে। এই নিয়োগগুলো কি আপনার দৃষ্টিতে মনে হয় যে জামাতের ছিল বলেই এখন এই সরকার এসে বদলি করছে? দেখেন, আমি জাহাঙ্গীর ভাইয়ের সাথে কিছু কিছু পয়েন্টে একমত যে সরকারকে রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য লোকজনকে নিয়ে আসতে হবে এবং প্রফেশনাল লোকজনকে নিয়ে আসতে হবে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা আসলে কেন পরিবর্তন করছি? এটাকে আমরা যোগ্য মানুষ, প্রফেশনাল মানুষদেরকে নিয়ে আসার জন্য, আরও বেটার সার্ভিস দেওয়ার জন্য জনগণকে করছি, নাকি আমার নিজের পছন্দের লোকজনদেরকে নিয়ে বসানোর জন্য করছি? যদি দ্বিতীয়টা হয় যে আমার নিজের পছন্দের লোকজনদেরকে নিয়ে বসানোর জন্য করছি, তাহলে এটা হবে আমাদের ট্রেডিশনাল রাজনীতি, এটা আসলে নতুন রাজনীতি হবে না। যে গতানুগত যেটা হয় মানুষ এটা জানে। জাহাঙ্গীর ভাই যেটা বলছেন যে এটা খুব স্বাভাবিক এই সেন্সে যে প্রতি বছরই আমরা দেখে আসছি, হয়ে আসছে, যে সরকারে আসে তারা নিজেদের অন্যদেরকে সরিয়ে দিয়ে নিজেদের লোক বসান, এবং এই সরানোর ক্ষেত্রে রাজনীতিবিদদের আগ্রহের সাথে সাথে আমাদেরও একটা ইন্টারনাল পলিটিক্সের আগ্রহ থাকে। তারা নিজেরা দলবাজি করে একটা লিস্ট ধরায় দেয়, এরা আপনার বিপক্ষের, এরা আপনার পক্ষের, এরা থাকলে আপনি কাজ করতে পারবেন না। এটা করে তারা নিচের দিকে যারা থাকে অনেক সময় যে অমুককে সরিয়ে দিতে পারলে আমি একটু উপরের দিকে যেতে পারবো, এই সুবিধাটা অনেকে নিতে চেষ্টা করেন। এখন আমরা যদি নতুন রাজনীতির কথা বলি, যে আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে চাই, যেটা 5ই আগস্টের পূর্বের বাংলাদেশের যে চরিত্র, যে আমার প্রতিপক্ষের কেউ হলে যতই স্কিল্ড হোক, যতই প্রফেশনাল হোক, তাকে আমি ওএসডি করে দিব বা দায়িত্ব থেকে সরিয়ে দিব, ওই রাজনীতিতে যদি আমরা ফিরে যাই তাহলে এটা আমি মনে করি দেশের জন্য ভালো হলো না বা কল্যাণের হলো না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আমাদের সার্চ করা দরকার যে আমি এখানে দক্ষ লোকজনকে বসাবো, প্রফেশনাল লোকজনকে বসাবো, যারা রাজনীতির ঊর্ধ্বে উঠে আমার অফিসগুলো চালাবে, জনগণকে সার্ভিস দেবে। সহজ কথায় পাওয়ার এক্সারসাইজ করবে না, কারাপশন করবে না। এটা এখন এই জায়গায় আমি মোটা দাগে এটা বলবো না যে এনারা, যেহেতু স্পেসিফিক প্রত্যেকের প্রোফাইল আমি জানি না, তবে আপনি যে কথাটা বলছেন যে ফেসিবাদী আমলের যাদের কারণে প্রশাসনে কিছু অসুবিধা হয়েছে, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার শুরুতে কিছুটা ফেস করেছে, এটার সাথে আমি জাহাঙ্গীর ভাইয়ের সাথে একমত। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অনেককে পরিবর্তন করেছে এবং কিছু নিয়োগের কথা বললেন আপনি, যাদেরকে সেই সময় ফেসিবাদীদেরকে সরানোর জন্যই কন্ট্রাকচুয়ালি কিছু মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে। তার মানে তারা ফেসিবাদীদের নিয়োগ ছিল না, হয়তো বিএনপির বা জামাতের অথবা ছাত্রদের যে কোনো রেফারেন্সে আসছে, অ্যাটলিস্ট এটা নিশ্চিত যে তারা ফেসিবাদীদের দোষর না হলে অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে নিয়োগ দিত না। অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে বাদ দিয়েছে তার বাইরেও ফেসিবাদীদের কেউ থাকতে পারে যারা থ্রু আউট দ্য টাইম সহযোগিতা করে নাই। তো আমি মনে করি এইটার ব্যাপারে সরকারকে এই জায়গায় স্টিক থাকা উচিত যে আমরা যদি পুরনো চর্চা করি তাহলে এটা আসলে আরেকটা এক্সাম্পল আমরা সেট করে রাখলাম, 5 বছর পর আরেকটা গভর্নমেন্ট আসবে, সেও আবার সেম জিনিস প্রক্রিয়া ফলো করবে। আমি যদি মনে করেন আইসিটির কথা বলি, আইসিটি ট্রাইব্যুনালের যে প্রসিকিউটরকে চেঞ্জ করা হলো, আমি এই একটা কেস যদি বলি, আমি মনে করি এইটা দক্ষতা বা প্রফেশনালিজম বা ফেসিবাদ এই ইস্যুতে বাতিল করা হয় নাই, যে নিজেদের লোককে বসানোর জন্য করা হয়েছে। একটা জিনিস কি, আপনি যখন সরকারে আসবেন ডেফিনেটলি যদি আপনি ফলো করেন যে কেউ যদি সরকারের কার্যক্রমে সহায়তা না করে বা তার দায়িত্ব পালন না করে, তাহলে দায়িত্ব অবহেলার কারণে আপনি তাকে চেঞ্জ করতে পারেন, স্যাক করতে পারেন, ডেফিনেটলি সেই রাইট গভর্নমেন্টের আছে। কিন্তু আমি 3 দিন ক্ষমতা আসলাম, এখন পর্যন্ত আমি যদি এরকম কোনো প্রমাণ না থাকে যে অমুক ব্যক্তি প্রশাসনিক তার যে দায়িত্ব সেটা পালন করছে না অথবা ফেসিবাদের দালালি করছে, এরকম কোনো নজির যদি আমার না থাকে, শুধুমাত্র আমার দলের লোককে বসানোর জন্য এটা করা ঠিক না। এটা তাহলে আমি মনে করি আমরা যে মানে প্রগ্রেসের দিকে যাওয়ার কথা ছিল সেখান থেকে আমরা পিছিয়ে চলে আসলাম। আপনি আইসিটির কথা বলছিলেন, আবার এটিও তো সত্য, যখন তাকে নিয়োগ দেওয়া হয়েছিল তখন এই প্রশ্নটি উঠেছিল যে যেই ব্যক্তি আগে আসামি পক্ষের আইনজীবী ছিলেন একই ট্রাইব্যুনালে, তিনি আবার এখন রাষ্ট্রপক্ষের, এটিও বিচারকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করতে পারে। সেটা তো সেই প্রশ্নটা ছিল এবং সেই প্রশ্নটা লিগ্যালি কোনো অসুবিধার প্রশ্ন না দেখেই, মানে লিগ্যালি এটা লিগ্যালি বা মোরালি এটা প্রবলেম না দেখেই, লিগ্যালি তো আগের যে ট্রাইব্যুনাল অর্থাৎ আগে ট্রাইব্যুনালের যে বিচার সেখানে তো লিগ্যালি কোনো বাধা নেই, কিন্তু এখন তো জামাত আগে ট্রাইব্যুনালের বিচারকে প্রশ্ন
প্রশ্ন না, করছে। আমি ওটাই বলছি, আমি বলছি যে যদি ওনার নিয়োগটা প্রক্রিয়ার মানে ভুল প্রক্রিয়ায় হয়ে থাকে, সেটা হলে তো এতদিনে প্রশ্ন আসতো এবং ওই চুক্তি বাতিল হয়ে যেত বা করাই না, legally সম্ভব কোনো হতো না। বাধা নেই। আমি সেটাই বললাম যে লিগালি যেহেতু কোনো বাধা নাই এবং তার যে গত 1 বছরের সার্ভিস, ওই সার্ভিসের মধ্যে আমরা কখনো এরকম প্রশ্ন দেখিনি যে তিনি তার দায়িত্ব অবহেলা করতেছেন অথবা সঠিকভাবে যেটা পালন করার কথা সেটা করেন নাই। এরকম যদি অভিযোগ থাকতো, ইভেন বিএনপির পক্ষ থেকেও ছিল বলে আমি জানি না এরকম কোনো অভিযোগ যদি না, তার থাকতো, দক্ষতা নিয়ে কেউ প্রশ্ন হ্যাঁ, করছে না না। যদি ওরকম কোনো অভিযোগ থাকতো তাহলে তা চেঞ্জ করাটা মানে সরকার একটা জাস্টিফিকেশন দিতে পারে। তো আমি মনে করি এখানে কোনো ধরনের জাস্টিফিকেশন দেওয়া হয় নাই কেন চেঞ্জ করা দরকার হলো, তো এবং তার কোনো দায়িত্ব অবহেলাও আমরা দেখি নাই। সো এই ধরনের জায়গাগুলোতে যেহেতু তার দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নাই, এরকম দক্ষ একজন লোককে সেখান থেকে সরানো উচিত না। কারণ আমরা আওয়ামী লীগের ফেসিবাদী সময়ের যে বিচার, এই বিচারটা এখন জনগণের একটা প্রধান দাবি, তরুণদের বিশেষ করে যারা জুলাইতে জীবন দিয়েছে, যাদের ফ্যামিলিতে আহত নিহতরা আছে। তো এইখানে বিচার কোনোভাবে বাধাগ্রস্ত হয়ে যায় কিনা, কম্প্রোমাইজ হয়ে যায় কিনা, এটা একটা প্রশ্ন দেখা থেকে উচিত। যায়। জি, ডাক্তার সাজিদুল হক রুবেল, একটু আপনার কাছেও জানতে চাই, সাধারণত যেটি প্রথম জাহাঙ্গীর ভাই বলছিলেন যে এটি স্বাভাবিক ঘটনা, হ্যাঁ এটি সত্যি, রাজনৈতিক সরকার পরিবর্তন হলে পরে সরকার এসে চেঞ্জ করেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেটি 1.5 বছর ছিলেন, সবার সম্মিলিত সরকার বলা হয়, তাদের সিদ্ধান্তের পর আবার এমন ঢালাওভাবে পরিবর্তন করতে হচ্ছে, এটিকে আপনি কিভাবে দেখছেন বা এতে কাজের কোনো প্রভাব পড়ে কিনা কাজে? ধন্যবাদ। এবং একই সাথে আমার দুজন সম্মানিত আলোচক এবং আপনাকে সহ যমুনা টিভির সকল দর্শকদেরকে। আসলে বাংলাদেশে তো আমরা এটা দেখেই অভ্যস্ত। আমরা অভ্যস্ত কি, যে যখন কেউ ক্ষমতায় আসবে তখন সে প্রশাসনকে সে পলিটিসাইজ করবে, তার মতো করে পলিটিসাইজ করবে, দলীয়করণ করবে। তো এটা দেখে দেখে এসছি আর কি। এটাই বাংলাদেশের একটা ট্র্যাডিশন হয়ে গেছে, এটাই স্বাভাবিকত্ব হয়ে গেছে। তো আমাদের একটু প্রত্যাশা ছিল যে একটু অনেক নতুন কিছু দেখেছি, নতুন সংস্কৃতি দেখেছি, অনেক উদারতা দেখেছি এইবার। তো ইলেকশনের আগে এবং ইলেকশনের পরে প্রার্থীদের সবকিছু মিলে, আচরণে। সেটার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে একটু ডিফারেন্ট মুভ হওয়ার কথা। কিন্তু আগে দেখতে হবে এই কাজগুলোর পিছনের উদ্দেশ্যটা কি। পিছনের উদ্দেশ্য যদি হয় এরকম, যেটা আমাদের জাহাঙ্গীর ভাই বলেছেন, যে আমি কমফোর্ট ফিল করব, আমার কাজটাকে কমফোর্টেবলি আগাইতে হবে। রাদার এটা হতে পারে হচ্ছে পতিত স্বৈরাচারের লোক হতে পারে, কিংবা আমার এই মুহূর্তেও একটা বিষয় রয়েছে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জায়গা আছে, আমার সেখানে ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে কিনা, আমার কাজগুলো আমি প্রপারলি ফিডব্যাক পাচ্ছি কিনা আমার প্রশাসনের কাছ থেকে, এবং আমি যা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি সেটা সে আমার সাথে একেবারে বৈরী রাজনৈতিক চিন্তা বা বৈরী রাজনৈতিক দর্শন ধারণ করার কারণে সে দেখা গেলো সেটা প্রয়োগের জায়গায় যাচ্ছে না। ফলে জনতার কাছে যে কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্টের ক্ষেত্রে আমি যেহেতু খুব সিরিয়াস, ফলে আমি হচ্ছে গিয়ে মানে আনুগত্যের জায়গাটা হচ্ছে গিয়ে খুব গুরুত্ব দিয়ে দেখবো। এটাই হতেই পারে আর কি, এরকম ঘটনা ঘটতেই পারে, পৃথিবীর অনেক দেশেই ঘটে। এবং অনেক দেশে এরকম সিস্টেম রয়েছে যে মানে রিপাবলিকান পার্টি জিতলে পরে টোটাল অ্যাডমিনিস্ট্রেশন রিপাবলিকান পার্টি তৈরি করে, অনেক জায়গায় আছে ডেমোক্রেট জিতলে ডেমোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হয়, ওখানে এটাই নিয়ম। কিন্তু বাংলাদেশে আবার এটা নিয়ম না এই ক্ষেত্রে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যে বিষয়গুলো অতীতের থেকে শিখেছি আমরা, মানে সিঁদুরে পোড়া গাই তো মেঘ দেখলে ডরাই আর কি। এই যে মানে আওয়ামী লীগ সে স্বৈরাচার থেকে সে যে ফ্যাসিবাদী যার প্রবণতা তার তৈরি হলো, প্রবণতা তৈরি করার ক্ষেত্রে কিন্তু তার মূল জায়গা ছিল সেটা কি হলো, একদম সব কিছু একদম মানে এখন ঝাড়ুদার থেকে শুরু করে একদম শীর্ষ কর্মকর্তা সব কিছুকেই তিনি তার হলো পলিটিক্যালাইজ করলেন। এবং যে কোনো চাকরি করার ক্ষেত্রে হচ্ছে ওর বাবা কোন রাজনীতি, কোন ছাত্র সংগঠন করতো, দাদা কোনো ছাত্র সংগঠন করতো কিনা, এগুলোও হচ্ছে গিয়ে তারা নানাভাবে ডিজিএফআই এনএসআই রিপোর্ট তারা সংগ্রহ করার চেষ্টা করতো আর কি। তাহলে এখন আমি এই প্রবণতা থেকেও তো বেরিয়ে আসাটাও একটা কমিটমেন্ট, কিন্তু আমাদের এটাও কিন্তু কমিটমেন্ট আছে যে আমরা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করব। এটাও একটা গুরুত্বপূর্ণ কমিটমেন্ট। এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন, অপরিহার্য। সেই অপরিহার্যতার জায়গা থেকে যদি সবগুলো জায়গাতে দেখা যায় যে আমি ইফিসিয়েন্সির জন্য অনেক সময় অনেক নিয়োগ হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগগুলো হয়েছে, যারা অনেক আগে রিটায়ার্ড হয়ে গেছে, স্বাভাবিক রিটায়ার্ড হওয়ার কাজ অনেকদিন ধরে তারা কাজ করেন না, এমন অনেক ব্যক্তিকেও কিন্তু বাধ্য হয়ে শূন্যস্থান পূরণ করার জন্য তখন চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে। দক্ষতার একটা প্রশ্ন ছিল, সেই দক্ষতার প্রশ্নটা মিট করবার ক্ষেত্রে, সেটা ডিল করবার ক্ষেত্রে এরকম পরিবর্তন হলেও হতে পারে। তবে সব কথা শেষ কথা আমরা যেটা দেখতে চাচ্ছিলাম যে পেশাদারিত্বের সাথে আপনি এতদিন ধরেন হচ্ছে 17 বছর একটা পুলিশ থেকে কথা বলে, 17 বছর পুলিশ ছিল পুলিশ লীগ, ঠিক আছে, মাঝখানে এই 17 মাস 18 মাস পুলিশ নাই, পুলিশ হয়ে গেছে। এখন আমি আবার পুলিশকে কি দেখবো, যে জনতার পুলিশ দেখবো, রাষ্ট্রের পুলিশ দেখবো, বাংলাদেশের পুলিশ দেখবো, না আমরা বিএনপির পুলিশ দেখবো? পুলিশ লীগ হঠাৎ পুলিশ দল হয়ে যাবে কিনা, ঠিক আছে, এটা তো আমরা দেখতে চাই না। আমরা এই 18 মাসে একটা খুব খারাপ প্রবণতা দেখেছি, সেটা হচ্ছে যে জামাত হচ্ছে মানে বিএনপি তো ছোটখাটো জায়গায় বাস স্ট্যান্ড, ওই ফুটপাত ইত্যাদি নিয়ে দখলদারিত্ব, চাঁদাবাজি এটা নিয়ে বেশি তার ইন্টেনশন ছিল, তাদের মাঠ পর্যায়ে অনেকের। এবং এই জন্য প্রচুর লোককে তারা, হাজার হাজার লোককে তারা বহিষ্কারও করছে, কর্মীদেরকে বহিষ্কারও করছে তারা। কিন্তু জামাতের একটা বড় ইন্টেনশন ছিল
একদম ভিসি থেকে ডিসি থেকে শুরু করে সবকিছু দখল করা, ঠিক আছে, সবকিছু দখল করা। মানে আমি হচ্ছে গিয়ে মানে আওয়ামী লীগ আওয়ামীকরণ করেছে, তাই বলে আমি জামাতিকরণ করবো বা আমি বিএনপিকরণ করবো, কোনোটাই আমি করতে চাই না। আপনি VC র কথা আমরা বলছিলেন। হচ্ছে গিয়ে মানে প্রশাসনকে দেখতে চাই এটা রাষ্ট্রের একটা উইং, এবং এটা টোটালি ডিপলিটিক্যালাইজ করতে হবে এটাকে। কিন্তু আপনি ভিসির কথা বলছিলেন, অন্তর্বর্তী সরকারে নিয়োগ দেওয়া 56 জন উপাচার্যের বেশিরভাগই বিএনপি শিক্ষক রাজনীতিতে যুক্ত। তার মধ্যে রুহুল কবির রিজভী অভিযোগ করেছিলেন একটা বক্তব্যে 16 জন বিশ্ববিদ্যালয়ের ভিসি জামাতের, তাহলে পার্সেন্টেজ তো বিএনপির এগিয়ে রইল। এখন বিএনপি শিক্ষক বেশি থাকতে পারে, জামাতের শিক্ষক কম থাকতে পারে, শিক্ষক ছাত্রদল বেশি ছেলে করছিল, ছাত্র শিবির কম ছেলে করছিল, ওই অনুপাতে এখন তারা খুঁজে পাইছে বিসি বেশি, এরকম হইলেও হতে পারে। কিন্তু সেটা দেখার বিষয় না, বিষয়টা হলো টেন্ডেন্সিটা। আপনি এই 18 মাসে আসলে একটা ট্রেন্ড তৈরি করা দরকার ছিল ইন্টারিম গভর্নমেন্টের, যে ভাই আমি এখন হচ্ছে যে একটা শিক্ষক নিয়োগ করব, একজন অধ্যক্ষ নিয়োগ করব, একজন উপাচার্য নিয়োগ করব, দেখবো না আমি তার রাজনৈতিক পরিচয়কে, দেখবো না সে কোন দর্শনের চর্চা করে, আমি দেখবো তার পেশাগত দক্ষতাকে। সেই জায়গায় এই ট্রেন্ডটা কিন্তু রাজনৈতিক দলের পক্ষে কঠিন করা। এটা সহজ ছিল যে সময় আমাদের, সেই সময়টা আমরা হারিয়ে ফেলেছি, জি। এবং এটা খুব মানে মিসলিড করেছে এবং মিসডিল করেছে অন্তর্বর্তী সরকার। জি।